ওয়ালটন স্মার্টফোন প্রেজেন্ট টিকটকে আপনাদেরকে স্বাগতম। বরাবরের মতো আমাদের সঙ্গে আছেন জনপ্রিয় ক্রিকেট বিশ্লেষক সৈয়দ আবিদ হোসেন সাবি। আজকে থেকে ডিপিএল শুরু হলো। ডিপিএল এর প্রথম ম্যাচে বলা যায় যে একটা বড় ধরনের অঘটন। গুলশান ক্রিকেট ক্লাব একদম তরুণ ক্রিকেটারকে নিয়ে, আর মোহামেডান একদম তারকা ঠাসা, সেই মোহামেডানকে 107 রানের বিশাল ব্যবধানে গুলশান ক্রিকেট ক্লাব হারিয়ে দিয়েছে। এই ম্যাচটা কিভাবে বর্ণনা করবেন? আমি এই ম্যাচটার দিকে আসলে চোখ রাখতে পারি নাই, সত্য কথা বলতে। আমি প্রাইম ব্যাংকের ম্যাচটা দেখছিলাম, আমি শামীম পাটোয়ারির ব্যাটিংটা দেখছিলাম। তবে পরবর্তী সময় স্কোর কার্ড যখন দেখলাম, আমার কাছে মনে হয়েছে ব্রিলিয়ান্ট। তারুণ্যের জয়গানটা আসলে এভাবে হওয়া উচিত, তারুণ্যের উৎসবটা আসলে এভাবে হওয়া উচিত। আমি কয়েকটা আউট দেখছিলাম, তামিম ইকবালের আউট দেখেছি, মুশফিকুর রহিমের আউট দেখেছি, মাহমুদুল্লাহ রিয়াদের আউট দেখেছি। আমার কাছে কেন যেন মনে হয়েছে গুলশানের এই টিমটার হোমওয়ার্কটা বেশ ভালো ছিল। এবং যেটা হয় যে এই প্লেয়ারগুলো পরিচিত প্লেয়ার, তো মোহামেডান টিমে যে প্লেয়ারগুলো ছিলেন পরিচিত প্লেয়ার, তাদের অনেক ডেটাস, অনেক রিসোর্সেস কিন্তু থাকে। আপনি ইউটিউবে সার্চ মারলেও এই ব্যাটসম্যানদের নিয়মিত ব্যাটিং আপনি দেখতে পাচ্ছেন। সো আমার কাছে কেন যেন মনে হয়েছে তাদেরকে আউট করার ক্ষেত্রে, আমি যতগুলো আউট দেখেছি, আমি 3 জনের আউটের কথা বললাম, হোমওয়ার্কটা বেশ ভালো ছিল গুলশানের। আমি হাইলাইটসটা দেখেছি, ম্যাচ আমার ওইভাবে দেখা হয় নাই, বাট তাদের হোমওয়ার্কটা আমার কাছে বেশ প্রমিনেন্ট মনে হয়েছে, বেশ ভালো মনে হয়েছে। আরেকটা ম্যাচে প্রাইম ব্যাংকের ম্যাচ, শামীম পাটোয়ারি ব্যাটিংয়ের কথা বলছিলেন যে আসলে 98 রান করেছে, এবং 98 রান করার চেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কোন সিচুয়েশনে তিনি করেছেন। 113 রানে যখন 7 উইকেট পড়ে গেছে, তারপরে খালেদ আহমেদকে নিয়ে যে জুটিটা করলেন, এরপরে ম্যাচটা জিতিয়ে মাঠ ছাড়লেন, শামীমের ইনিংসটা কীভাবে রেট করবেন? 76 রানে 5 উইকেট পড়লো, তখন শামীম পাটোয়ারি প্রথম স্কোরিং শটটা ছক্কা মেরে করেছেন। হোয়াট এভার দ্য সিচুয়েশন ইজ, হি ডিড নট চেঞ্জ হিজ গেম। এবং শামীম পাটোয়ারি গেল বিপিএল থেকেই আমার সঙ্গে শামীমের একটা অনেক লম্বা কনভারসেশন হয়েছে, ব্যাটিংয়ে কী কী পরিবর্তন তিনি এনেছেন। এবং আমি কয়েকটা বিষয় একটু নোটিস করে বলি, সেটা হচ্ছে একটা সময় শামীম পাটোয়ারি এই যে মাঝখানে যে প্রত্যাবর্তন করেছেন ন্যাশনাল সাইডে, তার আগে তিনি যখন ব্যাটটাকে ধরতেন, তার ব্যাটের পজিশনটা তাক করা থাকতো থার্ড ম্যান বরাবর। এখন ব্যাটের পজিশনটা তাক করা থাকে উইকেট কিপার বরাবর। এই পরিবর্তনটা তিনি মূলত করেছেন আসলে সাইড শটগুলো আরও বেটার ওয়েতে খেলার জন্য। একটু জোরে গতির বলগুলোর এগেনস্টে স্ট্রাগল করছিলেন, সেটাকে আরও ভালো মতো নেগোশিয়েট করার জন্য ব্যাটের পজিশনটাকে চেঞ্জ করেছেন। দ্বিতীয়ত যে কাজটা তিনি করেছেন সেটা হচ্ছে তার ফিটনেস নিয়ে অনেক কাজ করেছেন এবং ব্যাটিং প্যাটার্নে একটা পরিবর্তন এনেছেন। আগে দেখবেন শামীম পাটোয়ারির শট বলতে কিন্তু হার্ড হ্যান্ডে স্কোয়াড ড্রাইভ করা, হার্ড হ্যান্ডে তিনি স্কোয়াড ড্রাইভ করতেন। এখন শামীমকে দেখবেন সুন্দর করে প্লেসিং কাভার ড্রাইভ করছেন, টাচ নির্ভর ক্রিকেটও খেলছেন। মানে হার্ড হ্যান্ড তো আগে থেকেই ছিল, এখন টাচ নির্ভর ক্রিকেটটাও তার যুক্ত হয়েছে এবং এটাকে তিনি যুক্ত করেছেন। হান্নান সরকার আমাদের সঙ্গে যখন কমেন্ট্রি করছিলেন বিপিএলের সময়, এই জায়গাগুলো নিয়েই আসলে আমরা অনেক আলোচনা করতাম যে শামীম পাটোয়ারি কোন কোন জায়গায় পরিবর্তন টেনেছেন, এবং হান্নান ভাইও তাকে কিছু পরামর্শ দিয়েছিলেন যে ফিটনেসটা নিয়ে কাজ করার জন্য। আর একটা উল্লেখযোগ্য বিষয়, যেহেতু হাইটটা একটু খর্ব, আমরা এটা মজা করেও শামীমের সঙ্গে আমরা মজা করেছি এই ব্যাপারটা নিয়ে, যে শামীমের হাইটটা একটু ছোট, এটা নিয়ে আসলে ইনফিরিয়রিটি কমপ্লেক্সে ভোগার কিছু নাই। উল্টো এই খর্ব হাইটটা তাকে অ্যাডভান্টেজ দিয়েছে কি গ্র্যাভিটির খুব কাছাকাছি থেকে তিনি একটু লো ডাউন পজিশনে ব্যাটিং করতে পারেন, তো সো নিচের বলগুলোকে অনেক ভালো মতো রিচ করতে পারেন, যে কারণে তার ইম্প্রোভাইজিং শটগুলোকে আপনি খুব ভালো মতো দেখেন। সো আমি শামীমকে বিপিএলের সময় বলছিলাম যে মানে খাটো হাইট নিয়ে মন খারাপ করার কোনো কিছু নাই। বিশ্বের বাঘা বাঘা ব্যাটসম্যানরা খাটো হাইটের ছিলেন, সচিন টেন্ডুলকার, সনাথ জয়সূরিয়া, রিকি পন্টিংও ট্রেডিশনাল অস্ট্রেলিয়ানদের চাইতে একটু খর্বকৃতির ছিলেন। এবং শামীমের অ্যাডভান্টেজের জায়গাটা হচ্ছে সেন্টার অফ গ্র্যাভিটির খুব কাছাকাছি থাকতে পারেন দেখে আলটিমেটলি ওই যে ইম্প্রোভাইজিং শটগুলো খুব ভালো করতে পারেন। ব্যাট সুইংটা নিয়ে তিনি বেশ ভালো মতো কাজ করেছেন। ব্যাট সুইংটা আপনি দেখবেন যে ব্যাটের ফিনিশিংটা হয় একদম পেছনের দিকে, সো ব্যাট সুইংটা ইটস প্রপার। এবং আমার কাছে এটা আমার ব্যক্তিগত চিন্তার জায়গা বা আমার ব্যক্তিগত মতামতের জায়গা, অনেকের সঙ্গে নাও মিলতে পারে। আমার মতে 2027 বিশ্বকাপকে কেন্দ্র করে আপনি যদি প্ল্যান করতে চান, সেই প্ল্যানে ওয়ানডে টিমেও শামীম পাটোয়ারির ইনক্লুশনটা আমি প্রত্যাশা করছি। অন্তত সামনে যদি ঢাকা প্রিমিয়ার ডিভিশন লিগটা আল্লাহর রহমতে শামীম পাটোয়ারি আরও ভালো করতে পারেন, আমি আমার জায়গা থেকে মনে হয় যে এই ক্যারেক্টারের প্লেয়ার, এই নেচারের প্লেয়ার, যে প্লেয়াররা হয় কি, আপনি ঋষভ পান্টকে দেখেন, যদিও ওয়ানডে টিমে তিনি এখন খেলছেন না, কিন্তু ঋষভ পান্টের মতো প্লেয়াররা হয় কি, যখন কলাপস করে ফেলে অপোনেন্ট টিম একটু রিল্যাক্সড হয়ে যায়, ওই রিল্যাক্সেশনের সুযোগটা কাজে লাগে একটু অ্যাটাকিং নেচারের ক্রিকেট খেলে অপোনেন্ট টিমকে এলোমেলো করে ফেলে। শামীম পাটোয়ারির সেই নেচারটা আছে এবং আমার কাছে মনে হয় যে বাংলাদেশের প্রেক্ষাপটে হি ইজ আ প্রমিজিং অ্যাসপেক্ট। এবং শুধুমাত্র সেটা আমাদের যেটা হচ্ছে যে টি20 ক্রিকেট না, ওয়ানডে ক্রিকেটেও হি ক্যান বি অ্যান অ্যামেজিং প্রসপেক্ট। গত কয়েকদিন ধরে আসলে বাংলাদেশের ক্রিকেটারদের খাদ্যাভ্যাস, ফিটনেস, এটা নিয়ে কথা হচ্ছে। তার মধ্যে গ্ল্যান ফিলিপসের যে ক্যাচগুলো, যে ড্রাইভগুলো, সেগুলো নিয়েও আলোচনা হচ্ছে। সেই প্রসঙ্গ উঠলে আসে যে গ্ল্যান ফিলিপস নাকি দিনে 800 পুশ আপ দেন, এরপরে তার সেই ক্লেভার আমরা ম্যাচেও দেখতে পাচ্ছি। বাংলাদেশের ক্রিকেটারদের মধ্যে আসলে এই মুহূর্তে আসলে ফিটনেস নিয়ে সবচেয়ে বেশি সচেতন বা কাজ করে আপনার জানা মতে? মুশফিকুর রহিমের ব্যাপারটা তো আমরা জানি যে ফিটনেস নিয়ে সবচেয়ে বেশি তিনি কাজ করেন।
নাজমুল শান্তকেও দেখি ফিটনেস নিয়ে কাজ করতে, সাব্বির রহমানকে আমি ফিটনেস নিয়ে অনেক কাজ করতে দেখেছি, এবং সে যতটুকু আমি ব্যক্তিগতভাবে দেখেছি আমি এই প্লেয়ারদেরকেই দেখেছি। বাট মুশফিকুর রহিমের কথাটা এটা তো সবারই জানা যে ফিটনেস নিয়ে সবচাইতে বেশি সচেতন তিনি, এবং ডিসিপ্লিনের জায়গাটা তো সচেতন। তবে একটা বিষয় উল্লেখযোগ্য কি, যে আসলে আমাদের প্লেয়াররা যতটুকুই ফিটনেস নিয়ে সচেতন হচ্ছেন না কেন, ওয়ার্ল্ড স্ট্যান্ডার্ড অনুযায়ী, ওয়ার্ল্ড লেভেল অনুযায়ী আসলে কি ওই পর্যায়ের ফিটনেস ওয়ার্ক তারা করতে পারছেন বা ডিসিপ্লিনটা তারা মেনটেন করতে পারছেন কিনা, সেটা একটা অনেক বড় প্রশ্নের জায়গা আসতে পারে। যে ধরেন বিরাট কোহলি আজকে 12-13 বছর ধরে তিনি একেবারেই ভেগান ডায়েট মেনটেন করেন না, তিনি দেখা যায় যে বাটার চিকেন খান না। তারপর আমরা শুভমান গিলের কথা জানি যে শুভমান গিল গ্লুটেন ফ্রি ব্রেড খান, তার সপ্তাহে একদিন একটা চিট মিল খান, তাও সেটা হচ্ছে প্যানকেকের উপর হানিড রেজাল্ট দিয়ে, আদারওয়াইজ তিনি গ্রিলড আইটেম বেশি খেতে পছন্দ করেন। সো তাদের যে লাইফস্টাইলের জায়গাটা দেখেন, মাঝখানে ম্যাচের আগের দিন কোমল পানীয় খাওয়া নিয়ে একটা কথা হচ্ছিল যে ম্যাচের আগের দিন কোমল পানীয় খাচ্ছেন ক্রিকেটাররা বা তৈলাক্ত খাবার খাচ্ছেন কিনা। আমার কাছে ব্যক্তিগতভাবে যেটা মনে হয় যে ধরেন আপনি আজকে একদিন কোমল পানীয় খেলেন, আমি আজকে একদিন কোমল পানীয় খেলাম না, এতে খুব বেশি ডিফারেন্স তৈরি হয় না। কিন্তু আগামী এক সপ্তাহ আপনি প্রতিদিন কোমল পানীয় খেলেন, আগামী এক সপ্তাহ আমি একদিনও কোমল পানীয় খেলাম না, কিছুটা ডিফারেন্স তো ক্রিয়েট হয়। আগামী এক মাস আপনি প্রত্যেক দিন কোমল পানীয় খেলেন, আগামী এক মাস আমি একদিনও কোমল পানীয় খেলাম না, এটা কিন্তু অনেক বড় ডিফারেন্স আপনার আমার ফিটনেস লেভেলে। আগামী এক বছর আমি একদিনও কোমল পানীয় খাইলাম না, আগামী এক বছর আপনি প্রত্যেক দিন কোমল পানীয় খেলেন, আপনি আমার লেভেলটা আর ধরতে পারবেন না। আমাদের প্লেয়ারদের প্রবলেমটা আসলে এই জায়গাটা আমার কাছে মনে হয় যে আমাদের প্লেয়াররা হয়তো বা তাদের স্বাভাবিক লাইফস্টাইলে আছেন, ডিসিপ্লিনড লাইফস্টাইলে আছেন, কিন্তু অন্যান্য দেশের প্লেয়াররা এখন এত বেশি সুপার ডিসিপ্লিনড লাইফস্টাইলে চলে গেছেন, যেটা আসলে আমাদের প্লেয়ারদের এখন ধরতে প্রবলেম হচ্ছে। সো এই জায়গাটায় আমার কাছে মনে হয় যে একদম এইচ লেভেল ক্রিকেট থেকে সচেতনতাটা খুব গুরুত্বপূর্ণ। ফিজিও ট্রেনার সাপোর্টটা, নিউট্রিশনিস্ট সাপোর্টটা এইচ লেভেল ক্রিকেট থেকে খুব গুরুত্বপূর্ণ। দেখেন এখন মাহে রমজান মাস চলছে, পবিত্র মাহে রমজানে ক্রিকেটাররা কিন্তু অনেকে রোজা রেখে ম্যাচ খেলছেন, অনেকে আবার দেখা যাচ্ছে যে ম্যাচের আগের দিন রোজা রাখছেন, পরের দিন ম্যাচ খেলছেন। ইফতার সাহারিটা খুব গুরুত্বপূর্ণ, আপনি কোন ধরনের আইটেমে ইফতার সাহারি করবেন। আমাদের বাংলাদেশে আনফর্চুনেটলি আমরা তো মুড়ি ভাজা পোড়া, আমাদের তো একটা কথা আছে না যে মুড়িতে জিলাপির পক্ষে নাকি বিপক্ষে, কিন্তু ক্রিকেটারদের এই যে মুড়িতে জিলাপি পক্ষে না বিপক্ষে এই সমীকরণে যাওয়া উচিত না। ক্রিকেটারদের আমরা ইংলিশ প্রিমিয়ার লিগে মোহাম্মদ সালাহ রোজা রেখে ফুটবল খেলেন, সেটা আমরা জানি। মোহাম্মদু দিয়ারা নামে একজন ফুটবলার ছিলেন, জার্মান লিগে খুব সম্ভবত খেলতেন, আমি একটা আর্টিকেল পড়ছিলাম, তিনি রোজা রেখে ম্যাচ খেলছিলেন। তাদের খাবার দাবারের মেনুটা কিন্তু ডিফারেন্ট, ইফতারের আইটেম ডিফারেন্ট, সাহারের আইটেম ডিফারেন্ট। সেই জায়গাটায় অনেক বেশি মাত্রায় দেখা যায় যে গ্লুটেন ফ্রি খাবার তারা প্রেফার করে থাকেন, দেখা যায় যে অনেক ভাজা পোড়া একেবারেই অ্যাভয়েড করেন, ফ্রুটস থাকে বেশিরভাগ সময়। আমাদের বাংলাদেশে তো সেটা হয় না, আমাদের বাংলাদেশে যেটা হয় যে ওই যে ভাজা পোড়া আইটেমটাই ম্যাক্সিমাম ক্ষেত্রে খাওয়া হয়। লাস্ট শ্রীলঙ্কা সিরিজের সময় রমজান মাসে খেলা চলছিল, আপনার মনে আছে কিনা যে তানজিম হাসান সাকিব তিনি ইনজুরিতে পড়েছিলেন, সেই জায়গাটা নিয়ে কিন্তু পরবর্তী সময় তখন কথা হচ্ছিল যে আগের দিন তো রোজা রেখেছিলেন, সো বডিতে লিকুইডের পরিমাণ কমে গেছে কিনা। এখন বডিতে লিকুইডের পরিমাণ অনেক কারণে কমে, একটা তো লিকুইড কনজিউম না করলে কমে, আরেকটা আবার আপনি যখন ভাজা পোড়া খাচ্ছেন তখনও কিন্তু অনেক ইম্প্যাক্ট পড়ে। সো এই জায়গাগুলো থেকে সচেতনতাটা আসলে খুব গুরুত্বপূর্ণ। এন্টায়ার ট্রেডিশন, এন্টায়ার কালচার, আপনি যদি বলেন যে প্লেয়ারদের ইফতার আইটেম আমি দেখেছি কিনা, আমি তো দেখে আসলে বলছি যে মানে আপনার আমার যে ইফতার আইটেম তার সাথে প্লেয়ারদের ইফতার আইটেম আর আমাদের দেশে খুব বেশি ডিফারেন্স থাকে না। এটাই আসলে সমস্যার জায়গাটা, যে ডেফিনেটলি দেয়ার ইফতার দেয়ার সারি শুড বি ডিফারেন্ট ফ্রম আওয়ার্স। কারণ আমি তো মাঠে খেলছি না এই মুহূর্তে, বাট তারা তো খেলছেন, রোজা রেখে খেলছেন। সো এই নিউট্রিশনাল ভ্যালু সম্পর্কে আসলে আইডিয়া থাকাটা খুব গুরুত্বপূর্ণ, যে আপনি কতটুকু পর্যন্ত আসলে কি খেতে পারবেন যখন ম্যাচ খেলছেন সেই সময়টাতে।